দাদা সেলিব্রিটি খাইয়ে কি হবে, এই যে কথাটা অনেকে লিখে, এটা লিখো না, এটার পিছনে একটা অনেক পরিশ্রম কাজ করে, অনেক পরিশ্রম, ঠিক আছে। আর রইল বাকি গরিবকে খাওয়ানো নিয়ে যেটা প্রচুর প্রশ্ন আসে, গরিবকে খাওয়ালে দেখাতে কেন হবে? আমি যদি একটা সোসাইটির উপকার করি, দুটো মানুষকে, গরিব মানুষকে খাওয়াই, আমি সেটা দেখাবো ভিডিও করে যে আমি গরিব মানুষকে খাওয়াচ্ছি, দেখো আমি কত মহান। আমরা গরিবকে খাওয়াই কি খাওয়াই না সেটা আমরা জানি, না খাওয়ালেও আমরা জানি, খাওয়ালেও আমরা জানি, কিন্তু দেখাবো না ভাই। সবাইকে একটা ছোট্ট জিনিস শেয়ার করি, জমি গাছ এগুলো এমন একটা ব্যাপার না, এদেরকে যদি যত্ন আত্তি না করা হয় এরা কিন্তু খুব অভিমানী, এবং অভিমানে এরা প্রকাণ্ড হয়ে যায়। তো আমাদের জমিতে আমরা প্রায় মাস দুয়েক মতো সেভাবে আসছি না, কন্টিনিউ যত্নও সেভাবে নেওয়া হচ্ছে না। তো জমিটা এখন কি পরিস্থিতিতে কিভাবে দাঁড়িয়েছে সেটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের বিরাট জমি, ওয়াইডে দেখাচ্ছি, দেখো জঙ্গলটা দেখো একবার। এখান থেকে যে রাস্তাটা আমাদের আছে, ইটের সরু রাস্তা, সেটা দেখাই যাচ্ছে না। এখান থেকে যে রাস্তাটা আছে সেটাও দেখা যাচ্ছে না। এই হচ্ছে জঙ্গল। দাঁড়া কিরণ, একটু দাঁড়া। এই হচ্ছে জঙ্গল, প্রকাণ্ড জঙ্গল হয়ে গেছে, বিরাট জঙ্গল। এই রীতিমতো এরকম এক বিরাট জঙ্গল আর কি হয়ে গেছে, যেহেতু বহুদিন আসি না। কিন্তু তার মধ্যে খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, কিছু কিছু ফল সবজি যেগুলো লাগানো ছিল সেগুলো কিন্তু নিজের মতোই বেড়ে উঠেছে। যেমন প্রথমে বলি কলা, এই যে সজলদার বসানো কলা গাছে কলা হয়ে উঠেছে। এখানে বেগুন হয়েছে, এই যে বেগুন গাছে বেগুন ধরেছে, এরকম আরো বেগুন গাছ এখানে আছে। সে বেগুন বোধহয় ধরে আবার পড়েও গেছে খুলে। তো হ্যাঁ, ঢেঁড়সটাও দেখাচ্ছি। তার আগে এখানে দেখে বরবটি গাছ আছে, এখানে আরো কি কি সব গাছ আমরা লাগিয়েছিলাম সেগুলো মোটামুটি এই যে সমস্ত, এই দেখো সমস্ত বরবটি হয়ে এখানেই, সেই বরবটিগুলো বুড়ো হয়ে এখানেই ঝরে গেছে। এই যে কত বরবটি হয়েছিল, আশা হয়নি, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এই যে পাট বসিয়েছিলাম, পাট গাছ, জঙ্গলের সাথে সাথে পাট গাছও বেড়ে উঠেছে নিজের মতো করে। ওইদিকে সব আম লেবু সব ঢাকা পড়ে গেছে, এইদিকে সবেদা গাছটাও প্রায় ঢাকা পড়ে গেছে। আর ওইদিকে সমস্ত অনেক গাছ আছে, নতুন নতুন সব বসিয়েছিলাম, সেই গাছগুলো ওইদিকে সব আছে। এই হচ্ছে না আসার নমুনা, যত্ন না নেওয়ার নমুনা। এখানে অনেক ঢেঁড়স হয়েছে, এই একটা ইন্টারেস্টিং ব্যাপার, প্রচুর ঢেঁড়স হয়েছে। দেখো প্রচুর ঢেঁড়স হয়েছে, বড় ছোট বুড়ো নানান ঢেঁড়স হয়েছে। ঢেঁড়সগুলো মনে হয় খাওয়া যাবে না, এত বড় বড় যখন হয়ে গেছে। কয়েকটা কচি হয়তো খাওয়া যেতে পারে। এ দেখো ঢেঁড়স হয়েছে সব, এদিকেও অনেক ঢেঁড়স হয়েছে। এই ঢেঁড়স গাছগুলো লাগিয়েছিলাম, মানে দানা ফেলেছিলাম আর কি। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এই বাড়ির ভেতরে যেমন জঙ্গল হয়নি, তার কারণ কিছুদিন আগেই বাড়ির জঙ্গলটা সাফাই করেছিলাম, তাও অনেক বেড়ে গেছে। তখন একদমই জঙ্গল ছিল না প্রায়, এখন তাও কিছুটা হলেও বেড়ে গেছে বাড়ির ভেতরটা। আর বাড়ির চারপাশটা একটু পরিষ্কার করেছিলাম, এদিকে ইলেকট্রিক ও বাবা জেকে সেই হয়ে গেছে, তাও কম, নাহলে এইরকম সাইজের হয়ে যেত জঙ্গলটা, তাও তুলনামূলক কম। এতে ইলেকট্রিকের বোর্ডটা ওখানে গিয়ে অন করতে হয়, পিছনে কল আছে, জল নিতে হয়। দেখো আমাদের সমস্ত গাছ, তো এইবার বুঝলাম মানুষজন কেন বলে বড় জমি বাগান এই সমস্ত সামলানো খুব ডিফিকাল্ট। আমাদের এই ছোট্ট মাত্র 8 কাঠা জমি, ছোট বাগান নিয়ে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। তো যাদের বিঘার পর বিঘা হয় তারা কি মানে চাপে থাকে বুঝতেই পারছি। তো জমি বাগান বাড়ি এগুলো ভীষণই মেনটেন করার জিনিস, এগুলোতে
মানে মানে সপ্তাহে অন্তত 3-4 দিন যদি না আসা হয়, এরা খুবই অভিমানী, এরা সঙ্গ দেয় না, এরা একটা সুন্দর বাগান থেকে জঙ্গলে পরিণত হয়ে যায়। তো যাদের জমি বাগান আছে তারা জানে যে ছোটখাটো জমি, বড়সড় জমি, যাই হোক বাগান আছে তারা জানে। আর যাদের নেই, প্ল্যান করছো একটু ছোট্ট জমি কিনে চাষাবাদ করবে বা একটা কিছু পরিকল্পনা করছো, তাদেরকে বলি ভীষণ সাবধান, ডিসিশন নেওয়ার আগে 10 বার ভেবে নাও। মেনটেনেন্স কিন্তু সাংঘাতিক জিনিস, এদেরকে মেনটেন করা কিন্তু ওই বাড়িটা, যে বাগান বাড়িটা বানাবে বা যে বাগানটা বানাবে, জমিটা, এগুলো মেনটেন করা কিন্তু সাংঘাতিক। মেনটেনেন্স খুব চাপ, খরচাও হবে, পরিশ্রমও হবে, 2। তো এই আর কি, এটাই বলতে চাইছিলাম তোমাদের সবাইকে। মানে আমি তো মজা করে বলি আমার জমি কিনতে আর বাড়ি করতে, মানে এইটুকু যতটুকু তুলেছি জানা খরচ হয়েছে তার থেকে বেশি খরচ হয় জঙ্গল পরিষ্কার করতে। তার চেয়ে বেশি খরচ হয়ে গেছে আর কি। এনিওয়ে, তো আবার পরিষ্কার করব, এই অবস্থা তোমাদের দেখালাম, এরকম ভাবে তো রাখবো না। এটা ভীষণ মনের একটা জায়গা, এটা এরকম মানে জঙ্গল হয়ে আছে, সেটা থেকে আমারই দুঃখ লাগছে। তো সুন্দর করে পরিষ্কার করব, আবার নতুন করে দারুণ করে করব। মানে যে গাছগুলো অলরেডি হয়ে আছে, ফল দিচ্ছে, সেগুলোকে মেনটেন করে, সেগুলোকে বজায় রেখে বাকিটা কি করে পরিষ্কার করা যায় দেখি, এবং একদম সুন্দর পরিষ্কার করে একদম ঝাঁকাঝাঁক করে তোমাদেরকে আবার দেখাবো, কেমন? এই যে দেখছো ক্যামেরাটা হচ্ছে, এটা কিন্তু আমার মা করছে। আমার মা আসলে রান্নাঘরে মজুদ থাকা শাক সবজি মাছ মাংস এগুলো দেখাতে বা নিজে দেখতে খুব পছন্দ করে। এটা ছোটবেলা থেকে আমি দেখেছি। মানে সে সবসময় চায় তার রান্নাঘরটা যেন সুসজ্জিত থাকে, একদম সবজি মাছ মাংস ফল ফলারি ইত্যাদি দিয়ে। মায়ের মন তো, আর রান্না করতে যেহেতু ভালোবাসে তাই জন্য সবসময় চায় এর মধ্যে সামান্যতম হয়তো কোনো একটা ছোট্ট মাছের ছোট্ট অংশ মা খাবে, মাংসের একটা ছোট্ট পিস মা খাবে, একটু ঝোল আলু খাবে, বাকিটা সবাইকে খাইয়ে দেবে, কিন্তু রান্না করতে আর রান্নাঘরে মজুদ আছে দেখতে কি যে খুশি হয়। সত্যি সত্যি মানে এটা দেখার মতো, মায়ের মুখটা যেন ঝকঝক করে তখন। এগুলো অনেক বড় বড়, আমি একটু পটলের দোরমা করব বলে ছোট করে নিচ্ছি।
লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে দিলাম ফোড়নের জন্য। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম। সর্ষেটা ছেঁকে রেখেছিলাম যাতে খোসাগুলো না থাকে। ওরে বাবা, এত কি কি হয়েছে আজকে? হ্যাঁ দেখি। আজকে এখানে সব রান্না বান্না যেগুলো আছে বেশিটা হচ্ছে মাছ। এটা খাবার পরে এই হাউস কোটটা আমাকে প্রশংসা করেছে, বলছে কি তোমাকে হাউস কোটটা বলে খুব ভালো দেখাচ্ছে, খুব ভালো লাগছে। একটা হাউস কোট এনে দেয়, আবার দুটো এনে দিয়েছে, একটা হলুদ, একটা এটা হচ্ছে একটু পিত্তি কালারের মধ্যে, কি সবুজ সবুজ ভাব আছে কিন্তু ডিপ। হ্যাঁ হ্যাঁ, এই এরকম হাউস কোট মাকে আরো এনে দেবো অনেকগুলো। কি কি কালারের হাউস কোট মাকে বললে মানাবে বলো? হলুদটা একটা এনে দিয়েছি, একটা সবুজও আছে, সবুজের মধ্যে আরো একটা আছে না, লালটা একটু বেশি ক্যাটক্যাট করবে না, লাল দরকার নেই। একটু চেরি কালারের মধ্যে কেন লাল কেন করবো না? না বয়সের জন্য। হ্যাঁ, লালটা একদম টকটকে লালটা আমি কখনোই পরি না, আমি চেরি কালারটা পরি। চেরি কালার মানে একটু চাপা হবে লালটা, একটু লালটা চাপা হবে। দেখি এই মাংসের লালটা কতটা চেরি কালার হয়েছে, নাকি মেরি কালার হয়েছে, মেরি চিকেন। বাহ, একদম গরমা গরম। পটলের দোরমা, তোর চ্যানেলে অনেক সময় পটলের দোরমা যাই না, বিশেষ করে সেলিব্রিটি আসলে খাওয়া হয়। আমার নিজেরই পটলের দোরমা খাওয়া হয়, কারণ সেলিব্রিটিটা যেদিন আসে সেদিন ওরা খাওয়া দাওয়া করে। আমি তো আগে সেলিব্রিটিদের সাথে বসতাম, এখন আর বসি না, কারণ ওরা 3-4 জন আসে, টেবিলে জায়গা হয় না। একজন আসলে, দুজন আসলে তখন বসি, সেখানে গিয়ে আমার পটলের দোরমা খাওয়াই হয় না, সত্যি খাওয়া হয় না। পটলের দোরমা আজকে আমার জন্য হয়েছে। বাহ, ফাটাফাটি। চলো ঠিক আছে, খেতে দাও, আমি আর পাচ্ছি না। খাবার দেখে বেশিক্ষণ কথা বলার ক্ষমতা আমার থাকে না আসলে। আজকে কিন্তু ডাল করিনি। হ্যাঁ, দারুণ। ডাল করনি তাই তো? তাহলে বিপাল কি খাবে? চাপ আছে, বিপালের দিকে চাপ আছে। এটা কি বোয়াল মাছের ঝাল? বোয়াল ঝাল, বোয়ালের ঝাল। অনেকে আমায় লেখে, দাদা তোমার কন্টেন্ট একরকমের হয়ে যাচ্ছে, একটু বদলাও। আচ্ছা, আমি একটা কথা বলি, একটু বদলানোর চেষ্টা আমি মাঝে মাঝে করি। এসিটা একটু টেম্পারেচারটা বাড়িয়ে দিই, ঠান্ডা বেশি হচ্ছে, খাবার ঠান্ডা হয়ে যাবে। একটু আমি মাঝে মাঝে বদলানোর চেষ্টা করি, যেমন বিরাতে গিয়ে আমরা একটু করি। শীতকালটা আমরা বিরাতে প্রায় দেখেছি, গ্রাম্য জীবনে রান্না বান্না, খাওয়া দাওয়া। কিন্তু বিরাট এখনো কমপ্লিট হয়নি বলে আমরা এখনো পর্যন্ত ফুল ফ্লেজেড বিরাতে কাজ করতে পারছি না। আশা করি সবাই আশীর্বাদ থাকলে হয়তো, যেহেতু শীতকালে পরে গরম পড়ে গেছে, আর যাচ্ছি না বিরাতে, এখনো ঘরটা কমপ্লিট হয়নি। তাড়াতাড়ি হয়ে গেলে ওখানে আমরা শিফট করব, হয়তো মাসে 15 দিন এখানে ভিডিও হবে, মাসে 15 দিন ওখানে হবে। ঠিক আছে, তাই আর কি আপাতত। এবার বলি, যেটা বলতে চাইছিলাম, যে আমার কন্টেন্টটা তো মায়ের রান্না আর ছেলের রসিয়ে খাওয়া, কিংবা বাড়িতে কোনো গেস্টরা আসলে তাদের রসিয়ে খাওয়া। তো সেখানে তো তাই হবে। মা আমাকে গুছিয়ে বেড়ে খেতে দিচ্ছে, দুপুরবেলা আমি স্নান টান করে এসে বসছি, মা কি খাবার আছে দাও। মা একদম ছেলে খাবে বলে, আমার বাবা মানে মায়ের হাজবেন্ড খাবে বলে সকাল 8টার থেকে শুরু করে দেয় অন্যান্য দিন।
8টা থেকে কাটা বাটা বাজার করা রান্না করা এটা সেটা, এবং বাজার আসলে সবজি বাজার ভ্যান আসলে, তাই তো, যে কোনটার সাথে কি যাবে এইসব ভেবে ভেবে নেয়। আবার মাঝে মাঝে বাজারেও যায়, সেলিব্রিটিরা আসলে সেদিন ভোরবেলা থেকে শুরু হয় সবকিছু, আগের দিন 2 দিন আগে কি 1 দিন আগে বাজার হয়ে যায়, বাজারে গিয়েও মাথা খাটায় কোনটার সাথে কি। তো সম্পূর্ণভাবে আমাদের কন্টেন্টটা হচ্ছে ছেলে এবং মায়ের রান্না বান্না এবং খাওয়া দাওয়া, সেখানে নতুনত্ব কি আনবো আমি। এবার দেখো, আমরা তো আর বাকি চ্যানেলের মতো গ্রামগঞ্জে থাকি না যে সবসময় গ্রামের ভাই পাখি ডাকা শোনাতে পারবো। আমরা শহরে, তোমরাও যারা খানিকটা শহরে, যদি আমরা দমদমে থেকে উত্তর 24 পরগনা, তো এইরকম শহরে যারা, তাদের বা একদম শহরে যারা, তারা কি মানে পাশ দিয়ে গাড়ি যাচ্ছে সেই আওয়াজেই তোমাদের খেতে হয়, তাই না? তো আমার মা যেটা চেষ্টা করে সবার কাছে পৌঁছানোর, যে ভ্যারাইটি অফ ফুড, ভ্যারাইটি অফ রান্না, বাঙালি রান্না। তো সেই জন্য আমার মা নানান রকম কিছু রান্না করে। যেমন ধরো এই যে কাটা দিয়ে, এটা কি পুঁই শাক নাকি? পুঁই শাক দিয়ে কাটা দিয়ে একটা চচ্চড়ি, এটা কিন্তু ভীষণ পুরনো বাঙালি একটা রান্না, বাঙাল ঘটি নয়, বাঙালি একটা রান্না। পটলের দোলমা, এগুলো ভীষণ পুরনো। তো সেই রান্নাগুলোই আমরা চেখে দেখি, এবং সত্যি কথা বলতে আমার অনেক শুভাকাঙ্ক্ষীরাও আছে যারা সবসময় বলে, দাদা তোমার ভিডিও ভীষণই মন দিয়ে দেখি এবং সারাক্ষণ তোমার ভিডিও দেখি, এবং তারা আমার এই ধরনের ভিডিওটাই পছন্দ করে। কারণ আমি জানি যে তারা আমার খাওয়া দেখতে, বিশেষ করে আমার মায়ের রান্না দেখতে, এবং সেটা আমার খাওয়া দেখতে এবং সে নিয়ে আলোচনাটা তারা পছন্দ করে। তবে যারা তোমরা বলছো একঘেয়ে লাগছে একটু চেঞ্জ করার কথা, তাদেরকে অতি অবশ্যই বলবো, নিশ্চয়ই আমি তোমাদের কথাটা মাথায় রাখলাম, এবং আমি চেষ্টা করবো যে চেঞ্জেস কি করে আনা যায়। এবার কি হয়েছে, এখনকার জনজীবন এতটা অদ্ভুত হয়ে গেছে যে একটু মাঝে মাঝে ছাদে গিয়ে যে ভিডিও করবো বৃষ্টির দিনে বা গরম না থাকলে, সেটাও জমি পাশে একটা মানে বিরাট বিল্ডিং খাড়া করছে, তার জন্য ধুম দাম ঠুক ঠাক আওয়াজ, তারপরে প্রচন্ড বিচ্ছিন্ন রৌদ্র গরম। সেটা তো এখন নয় চলছে, একটু তো ওয়েদারটা ঠান্ডা হলেও তো বাড়ির ছাদে গিয়ে কাজ করা যায় না, এত বিল্ডিং এর আওয়াজ, এই আওয়াজ, গাড়ির হর্ন। তো তাই জন্য আমরা একটু ঘরের মধ্যে নিস্তব্ধ ভাবে একটু এসি বেসি চালিয়ে পুরো সাইলেন্স করে, এসিটা রান্নাঘরে লাগানোর অন্যতম কারণ যাতে ফ্যান না চালাতে হয়, ফ্যান চালালে তার নয়েজ আসবে, তোমাদের অসুবিধা হবে, সেই কথা ভেবেই রান্নাঘরে এসি লাগানো। না হলে কিন্তু আমরা আমাদের শুটিং এর বাইরে খুব কম রান্নাঘরে এসি চালাই। আমাদের একটা টেবিল ফ্যান আছে, এখানে লাগিয়ে দিই, সেই টেবিল ফ্যানটা চালিয়ে আমরা শুটিংটা করি, এই সরি খাওয়া দাওয়া করি। এনিওয়ে, যাই হোক, আবার অনেকে তো বলবে খেতে খেতে এত বক্তব্য কেন রাখবো, খাও না কেন? আরে খেতে খেতে বক্তব্য রাখবো না, তোমরা কি খাবার টেবিলে চুপচাপ শুধু খাবারটা খেয়ে উঠে চলে যাও? একটু তো কথা বলো। আমরা ফ্যামিলিতে যখন খাই তখনও সবাই মিলে টেবিল শেয়ার, কথা হাসাহাসি ভীষণ চলতে থাকে, তবে আমরা সবাই মিলে একসাথে খাই। সেলিব্রিটিরা আসলে তাদের এখানেই তাদের সঙ্গে অনেক কথা থাকে, যে আমাদের একটা কাজ তারা আমাদের বাড়িতে ভালোবেসে আসছে, তাদের ছবিটা নিয়েও কথা বলতে হয়, কারণ ছবিটাও আমাদের মাথায় রাখতে হবে, ছবিটা প্রমোশনও করতে আসে। ওরা অনেক সময় এমনিও আসে, তারা অনেক তাদের ছোটবেলা বড়বেলার কথা বলে, যেটা দর্শকরা দেখতেও শুনতেও ভালোবাসে। তারা যদি এসে চুপ করে খেয়ে চলে যায়, তাদেরও ভালো লাগবে না, তারাও একটু আলোচনা করতে চায়, তোমাদের সাথে, আমার সাবস্ক্রাইবার ফ্রেন্ডসদের সাথে কানেক্ট করতে চায়। এই হচ্ছে ব্যাপার। বসুন। আচ্ছা, বলছি যে হ্যাঁ, যে এই যে পটল ভাজাটা দেখো কি সুন্দর করে কেটেছে, আমার অ্যামেজিং, কি সুন্দর। এটা আমি কাটি না, এটা বৌদি কেটে দেয়। বৌদি মানে মিঠাই? ও তাই, সুন্দর কাটে তো পটলটা, সুন্দর কেটে। বাহ বাহ বাহ, ডিজাইনটা দারুণ হয়েছে, বৌদি দারুণ করেছে ওটা। তো পটল ভাজা যখন আছে এবং ডাল নেই, তাহলে একটু ঘি দরকার, একটু ঘি দাও, কাঁচা লঙ্কা আছে। তুই তো ঘি খেতে চাস না? আমি হ্যাঁ খুব একটা ঘি খাই না, কারণ স্বাভাবিক আমি একটু খাওয়া দাওয়া বেশি করি, শুধু ঘি কম খাওয়াই ভালো। কিন্তু গরম ভাতে ঘি ভাজা দিয়ে ব্যাপক লাগে, আর বিশেষ করে এই যে ঘিটা, হ্যাঁ এই ঘিটা, এটা আমার এত পছন্দের একটা ঘি, এই যে বেঙ্গল মার্কা ঘি, এটা একদম মানে কি বলবো, খুবই ন্যাচারাল পদ্ধতিতে এটা তৈরি হয় এবং পিওর, আমার এটা খুব ভালো লাগছে। এই ঘিটা বলে তো একটু নিশ, এক্স্যাক্টলি, এই ঘিটা আমার দারুণ লাগে। মা তো আজকাল রান্না বান্না তো এই ঘি দাও, এই বেঙ্গল মার্কা ঘি, দারুণ ঘি এটা, পিওর একদম, মানে কোন রকম মানে কি বলবো, কোনো ভেজাল নেই এটার মধ্যে। আমি খেয়ে যতটুকু বুঝেছি কোন রকম ভেজাল নেই। এটা দুর্গাপুর থেকে আমি আনাই, একজন আর কি আমাকে পাঠায়, সেও আমার সাবস্ক্রাইবার ফ্রেন্ড একজন। চলো ঘিটা দিয়ে একটুখানি ভাতটা দিয়ে খাওয়া যাক। হ্যাঁ দাও, এবার লাইটটা জ্বালা, এই ফেস লাইটটা তো বন্ধ আছে। হ্যাঁ রেডি আছে, রেডি আছে, চলো বাস এই যথেষ্ট। এটা অল্পতেই হয়ে যায়, দারুণ হয়। ওকে, সেন্ট অপূর্ব। একটু নুন দাও। ঘি ভাত, আহা, চমৎকার জিনিস। ঠাকুর বাড়ির রান্নাগুলো আমি দেখি, মানে পড়ি যখন, বা তুমিও রাঁধো,
অধিকাংশ রান্নাতেই কিন্তু ঘিয়ের ব্যবহার নেই। অধিকাংশ পুরো রান্নার মধ্যে ওরা ঘি। হ্যাঁ, তেলের ব্যবহার খুব কম, হলেও সর্ষের ঘি, তেল। হ্যাঁ, ঘি সাদা ছাড়া তেল, রান্না। সাদা তেল ব্যাপারটা না ভালো না, নয় সর্ষের তেল আর নতবা ঘি ব্যবহার করাটা খুব দরকার। আমার মনে হয় ঘি দিয়ে রান্না করলে তো রান্না খেতেও ভালো লাগে আর টেস্টিও লাগে রান্না। দারুন লঙ্কা দিয়ে ঘি ভাত আর মাছ ভাজা কিংবা ঘি ভাত আর ভাজা, এই দিয়ে না বিশ্বাস করে আমি এক থালা ভাত খেতে পারি। এই বেঙ্গল মার্কা ঘি দেখো, এটা আমরা প্রায় ব্যবহার করি, প্যাকেজিংটাও খুব ভালো। যখন ছবিটা দেখতে পাচ্ছ, যখন এসছিল বাড়িতে এরকম প্যাকেজিং এসছে। তো যদি মনে হয় নেবে, ডিসক্রিপশনে লিংক আছে, নিতে পারো। আমার খুবই ভালো লাগে, মায়েরও বললো, মায়েরও তো বেশ ভালোই লাগে। ভালো, প্রত্যেকটা রান্না দিয়েও দেখেছি টেস্ট। তো ওখান থেকে অর্ডার করে দিতে পারো, নাম্বার এন্ড এভরিথিং ওখানে আছে। ঘি ভাত দিয়ে পটল ভাজা হোক, মাছ ভাজা হোক, তোমাদের কোনটা ভালো লাগে বেশি? আলু ভাজা, যে অনেক আছে এক থালা ঘি ভাত দিয়ে মাখে, আলু ভাজা দিয়ে মাখে, ডিমের অমলেট দিয়ে খায়। তোমার ঘি ভাত দিয়ে কি ভালো লাগে? আমার ডিমের অমলেট, ডিমের অমলেট 100%। ঘি, আলু ভাজাটা ভালো লাগে। তুমি আলু ভাজা ভালো খাও না বললে ভালো লাগে? খাই, অল্প স্বল্প খাই। বাজে কথা বলছে, আলু ভাজা নাকি খায়? তুমি তো বলো আলু ভাজা আমার ভাত তো অসহ্য লাগে, বলো। আমাদের আসলে কি, আমরা যখন মানে নর্মাল আমরা খাওয়া দাওয়া করি, আমরা ভাজাটা একেবারেই খাই না, খুব কম। আলু ভাজাটা যেটা বলে, ও যদি মাঝে মধ্যে একটু পটল ভাজাটা যে খায়। আলু ভাজা আমার লুচি দিয়ে খেতে ভালো লাগে, আলু ভাজা আমার পান্তা ভাত দিয়ে খেতে ভালো লাগে। ডিমের অমলেট খুব একটা আমার পছন্দ না। আমার মায়ের আবার পৃথিবীর শ্রেষ্ঠ ভাজা ডিমের অমলেট। ডিমের অমলেট দাও মা একটু কাটা চচ্চড়িটা। আমি তো কাটা চচ্চড়িটা হা করে তাকিয়েছি, পটকাটা কখন আমার পাতে পড়বে। দাঁড়াও, চলো, ব্যাস 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 ব্যাস, ঠিক আছে। এই যে কাটা আর পটকা, এটা কি মাছ মা? কাতলার পটকা? কাতলা পটকা, তেল কাটা পাকা কাতলা একদম। মানে এরকম ভাবে খেতে খুব ভালো লাগে, একটু শুকনো ভাত, একটু তরকারি। আমার এই তেল কাটা দিয়ে কিন্তু বা পুঁই শাক দিয়ে কিন্তু রুটি খেতে দারুণ লাগে। গরম ভাতে তেল কাটা চচ্চড়ি সব থেকে ভালো লাগে। আমার রুটিও ভালো লাগে, বিশেষ করে পুঁই শাক, নিরামিষ পুঁই শাক, 5 রকমের ওই সবজি দিয়ে। ওটা ঘ্যাট আর কি, এটা তেল কাটা চচ্চড়ি বলে। আর তুই 5 মিশালি ঘ্যাটের কথা বলছিস, এটা হচ্ছে ঘ্যাট। ওটা রুটি দিয়ে খাওয়া। রুটি দিয়ে বাটি চচ্চড়ি আমার খুব একটা প্রিয় না। আমার রুটি দিয়ে ভালো লাগে বেগুন ভাজা, রুটি দিয়ে ভালো লাগে এই ধরনের ড্রাই একটুখানি তরকারি, রুটি দিয়ে ভালো লাগে টক দই। আলু পটল দিয়ে মাখা করে যেটা না, সেটা দিয়ে রুটি দিয়ে আরো বেশি ভালো লাগে। একদিন একটা রুটির এপিসোড করুন না কর। আমার আবার বাটি চচ্চড়ি, তুই যেটা ভালো খাস না, হ্যাঁ, আমার তোমার বাটি আবার চচ্চড়ি ভীষণ ভালো লাগে। মায়ের আর আমার বিভিন্ন খাবারের প্রতি আমার অনেক রকমের গল্প আছে। মানে মায়ের ওটা ভালো লাগে, আমার লাগে না, আমার লাগে, মায়ের লাগে না। আচ্ছা, পটলের দোরমা, চলো আজকে খাবো। সেলিব্রিটিরা আসলে কি হয় জানো, ওরা চলে যাওয়ার পরে না আমার আর অত বসে খাওয়ার মতো ধৈর্য থাকে না। কারণ ওদের আশাটা এত ঝক্কির, দাও না, দাও তুমি দাও। ওদের আশাটা এত ঝক্কির, ওদেরকে আনানো, ওদের পিয়ার টিমের সাথে যোগাযোগ করা, হ্যাঁ ব্যাস, ওরা বাড়ি পর্যন্ত ঠিকঠাক আসতে পারছে কিনা, ওদের খাওয়া দাওয়ার বিষয়টা দেখা, এবং যাওয়ার পরে ওরা ঠিকঠাক যেতে পারছে কিনা। একটা সেলিব্রিটি শুট কিন্তু আমাদের বিশাল ব্যাপার। এটা তো আমার কাজ আর আমার মায়ের কাজ তাদের জন্য পঞ্চব্যঞ্জন রান্না করা। যদিও মা সেটা ভালোবেসে রান্না করে, ডিউটির জন্য করে না, কিন্তু তবুও তার একটা প্রেশার পড়ে। একটা সেলিব্রিটি শুট বাড়িতে, দাদা সেলিব্রিটি খাইয়ে কি হবে, এই যে কথাটা অনেকে লিখে, এটা লিখো না। এটার পিছনে একটা অনেক পরিশ্রম কাজ করে, অনেক পরিশ্রম, ঠিক আছে। আর রইল বাকি গরিবকে খাওয়ানো নিয়ে যেটা প্রচুর প্রশ্ন আসে, গরিবকে খাওয়ালে দেখাতে কেন হবে? আমি যদি একটা সোসাইটির উপকার করি, দুটো মানুষকে, গরিব মানুষকে খাওয়াই, আমি সেটা দেখাবো ভিডিও করে যে আমি গরিব মানুষকে খাওয়াচ্ছি, দেখো আমি কত মহান। এটা আমি একদম পক্ষপাতী নই। আমি বুঝি না এটা বারবার কেন আমাকে সবাই বলতে গরিবকে খাওয়ান, এদেরকে খাইয়ে কি হবে। তো বাড়িতে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গেস্ট আসলে কি আমরা খাবো না? বলবো যে চলে যান? মানে আপনারাও কি তাই করেন? আপনাদের বাড়িতে যখন কোনো আত্মীয় স্বজন আছেন, আপনি চলে যান, আমি তো গরিবকে খাওয়াবো।
এটা কি বলেন আপনারা? বলেন না। তোদের এই একটা অযৌক্তিক অবান্তর কথা কেন লেখেন? এটা লিখে না আপনি মহান হতে পারছেন, বলে লাভ নেই। আর আমরা গরিবকে খাওয়াই কি খাওয়াই না সেটা আমরা জানি, না খাওয়ালেও আমরা জানি, খাওয়ালেও আমরা জানি, কিন্তু দেখাবো না ভাই, দেখাতে ইন্টারেস্টেড নই। যদি কখনো মনে হয় দেখাবো, আর যদি না মনে হয় দেখাবো না। এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত বিষয়। ওকে। আর সেলিব্রিটি গেস্টরা যখন বাড়িতে আসে, আমি তাদের জন্য বলছি যারা সেলিব্রিটি আসলে পছন্দ করে, তো সেলিব্রিটি গেস্টরা আসলে কিন্তু খুব টাফ হয় আমাদের কাজ। মানে ওদের পিআর টিমের সাথে যোগাযোগ রাখা, সেলিব্রিটিরা আসলে তাদের যেন কোনো সমস্যা না হয়, এবং তারা যেন ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়াটা করতে পারে, তাদের আসা যাওয়াতে কোনো সমস্যা না হয়, তাই না? এসব দেখতে হয়। এটা আমাদের কাজ, এটা আমাদের কাজ। কাজ বলতে তারা আমার বাড়িতে আসে ভালোবেসে, তারা তাদের ছবিও প্রমোট করে, অনেক সময় ভালোবেসে আসে। তো এইটা তোমাদেরকে দেখানোটা আমাদের একটা ভালোবাসা বা কাজ বলতে পারো। এবং আজ পর্যন্ত আমাদের বাড়িতে যে সমস্ত সেলিব্রিটি এসছে তাদের কারোরই কিন্তু এই সমস্যাটা হয়নি, এটা খাবো না ওটা খাবো না, বা হাবভাব দেখিয়ে চলে গেছে। তোমরা একজনের ক্ষেত্রে হয়তো একটু ভাবছো যে একটু হাবভাবনি দেখিয়েছেন, কিন্তু তার নয়। আসলে উনি একজন বড় মাত্রার একজন সেলিব্রিটি, উনি হয়তো আমাদের ফর্ম্যাটটা ঠিক জানতো না, তাই হয়তো একটু এদিক ওদিক হয়েছে বিষয়টা। আমি নাম নিচ্ছি না, বুঝতেই পারছো। কিন্তু সে কিন্তু ভাব দেখেন, কিন্তু খাবার টেবিলে বসে ভালো করে খেয়েছে। হ্যাঁ, আর 5 জনের মতো হয়তো অতটা সে ওপেন আপ হতে পারেনি, সেটা সবাই তো একরকম হয় না, সবাই। হ্যাঁ, আবার অনেকে খুবই ওপেন আপ হয়। ওকে, চলো পটলের দোলমা। আহা আহা, সেরা ঠিক আছে স্যার, সেরা। এই অনেক বড় চিংড়ি কেটে কেটে দিয়েছি। চিংড়ি এই যে, বা পটলের দোলমা কিন্তু অনেক ছোটবেলা থেকে খাই, তাই না? দারুণ। আমার মা এই সমস্ত রান্না ওই স্কুল থেকে আসলে আমার জন্য বানিয়ে রাখতো। হয়তো একসাথে 5-6টা না থাকলেও, 2টো মাছ না থাকলেও 1টা মাছ থাকতো, মাংসও থাকতো। আমার তো পটলের দোলমা টোলমা এগুলো তো থাকতোই থাকতো, মানে পটলের দোলমা, পটলের ঝাল। আহা, আমার ছোটবেলা থেকে আমি খুব একটা বেশি রেস্টুরেন্টে কোনোদিনই খাইনি, খুব একটা কেন খাইনি। এই যে রেস্টুরেন্টে চাইনিজ পাওয়া যায়, রেস্টুরেন্টে ইন্ডিয়ান তান্দুরি, এইগুলো আমি বুঝতামই না যেগুলো কি বিষয়টা। কখনো ফ্রাইড রাইস, চিলি চিকেন যদি কখনো খেলাম তো খেলাম, কিন্তু ওইটা চাইনিজ, ওটা তান্দুরি, ওটা এখন যেমন সবাই ব্যাপারটা খুব ভালো করে জানে, আগেও জানতাম, আমি জানতাম না, আমি সব জানতাম না। আমি শুধু জানতাম যে বাড়ির খাবার, অনুষ্ঠান মানে বাড়ির খাবার, রোববার মানে বাড়ির খাবার, ছুটির দিন মানে বাড়ির খাবার, মানে আমি শুধু বাড়ির খাবারের সাথে ভীষণভাবে একাত্ম ছিলাম, ভীষণভাবে বাড়ির খাবারটা আমার কাছে প্রিয়, তখনও ছিল, আজও আছে। এবং এই বাড়ির খাবার নিয়ে আমার কন্টেন্ট। আমি সত্যি কথা বলতে রেস্টুরেন্ট খুব কম ভিজিট করি, রেস্টুরেন্ট গেলে খুব সিলেক্টিভ রেস্টুরেন্ট, যারা আমাকে চায়, পছন্দ করে, এবং যাদের খাবার আমারও ভালো লাগে। কিন্তু বাকিটা বাড়ির খাবার নিয়ে আমি কাটিয়ে দিচ্ছি আগে গোটা জীবনটা। একদমই তাই, অনেক ছোটবেলা থেকে পটলের দোলমা স্বাদটা আমার ভীষণভাবে মাথায় আছে। এবং পটলের দোলমা খেলে একটা পটলে কোনোদিন আমি খেতাম না, মিনিমাম 2টো পটল আমি খাবোই, পারলে 3টেও খেয়ে নিই। এই বেগুন দিয়ে পাতলা ঝোলটা আমার খুব পছন্দের। দেখো কি সুন্দর, একদম সুন্দর টলটলে ঝোল। এটা খেলে মানে পেট ঠেট একদম ফ্যান্টাস্টিক থাকে। এটা কি পার্শে না? এটাতে লেবু দিলে ভালো লাগবে, তাই না? হ্যাঁ, এটা গন্ধরাজ লেবু হলে আর একটু ভালো। গন্ধরাজ লেবু নেই নাকি? আচ্ছা, গন্ধরাজ লেবুটা নেই। সেদিনকে লোকটার থেকে নিলাম পাতিলে দুটো গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু তো দুটো নিয়েছিলাম, অনেকবার খাওয়া হয়ে গেছে, অনেকবার খাওয়া গেছে। এই কয়েকদিন আগে নিয়ে এসেছিলাম না? সে থেকে পাতি লেবুগুলোই রয়েছে, গন্ধরাজ লেবুগুলো তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। মাছের কাটা প্রচুর, কিন্তু দারুণ মাছ। না, পার্শে মাছের কাটা একটু বড় হয়, কিন্তু খুব যে জিরি কাটা তা নয়। এটা কাটা না, মানে বাটা মাছের মতো গায়ের মধ্যে ঝিরি ঝিরি হয় না, সেটা না। মাছটা একটু টাটকা না? হ্যাঁ, কত সকালের মাছ। কালি, হ্যাঁ, 7টার মধ্যে মাছ দেওয়া হয়ে গেছে। বোয়াল মাছও দিয়েছো? বোয়ালটা তো বড় বোয়াল আছে। বড় বোয়াল, এত বড় বড় ভাঙর এনেছিল। বা এইসব মাছ খেলে, আর এই বড় মাছ খেলে ছোট মাছ, ছোট মাছ খেলে বড় মাছ, দুটো একসাথে খাওয়া যায় না। মায়ের আবার বোয়াল মাছ খুব প্রিয়। তোর বাবা এবার খুব ভালো খেলো পার্শে মাছটা। বাবা পার্শে মাছটা খুব ভালো খাবে, খুব স্বাভাবিক।
কেটেন না, ভালো করে কেটেন। হ্যাঁ, ব্যাস ব্যাস, ঠিক আছে, এইটুকু ঠিক আছে। বোয়াল অনেক বড় তো মাছটা না? অনেক বড়। মাছ জানো তো বেশি খাওয়া যায় না, মাছ বেশি খেলে মুখ মেরে যায়। মানে এক রকমের মাছ দুবার খাওয়া, দুটো তিনটে খাওয়া যায়, কিন্তু আলাদা আলাদা মাছের প্রিপারেশন পর পর দু তিনটে ওটা খাওয়া মুশকিল। মা কিন্তু শুটকি রাঁধে খায় না, কিন্তু রাঁধতে ভালোবাসে। না অনেকদিন ধরে জানো তো একটু কুচে মাছ খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে, খাওয়াই হয় না। কুচে মাছ এখন পাওয়াও যায় না মনে হয়। কুচে মাছ খুব একটা পাওয়া যায় না, যদি একটু ধর যেদিকে একটু জল ডোবা ফোবা আছে একটু তাহলে তো বর্ষার দিকটা তো পাওয়া যেতে পারে। কুচে মাছ কোথায় পাওয়া যায় গো? এই দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে দমদম থেকে আপ টু বনগাঁ অব্দি এক যদি বাজারে কোথাও ওঠে। উত্তর উত্তর চব্বিশ পরগনা বললাম না, দক্ষিণ বললাম? আচ্ছা দক্ষিণ চব্বিশ পরগনা কোথায় পাওয়া যায় সেটাও বলো। আর উত্তর চব্বিশ পরগনা আমাদের এই মোটামুটি ধরো এই বারাসাত, তারপরে হাবড়া, ওই দিকে কি পাওয়া যায়? একটাই লেগ পিস দাও, একটা আলু দাও, আর ঝোল দাও, বাস। ছেড়ে দাও। চলো একটু ঘন করে থকথকে করে হোক আজকে। আমি কালকে চিকেন নিয়ে এসেছি কিনে, সেই চিকেন রান্না হয়েছে। একটু ঘন করে মাখলাম, মানে ভাতটা ঝোলটা কমলে আলু দিয়ে। এক একদিন এক এক রকমের করে খাই, খাওয়া দাওয়া তো একটু ঘুরে ফিরে এক। ওর মধ্যে দুটো আমরা মেখিলে আরো ভালো লাগবে। বলছো আমি তো চুমুক দিত, চুমুক দিয়ে, কিন্তু দুটো আমরা মেখিলে ওর মধ্যে দেখবি ভালো লাগবে। দেশি ছোট ছোট না ভাব কমে গেছে, আর থাক। মুখের ব্যাপারটা খুবই ভালো লাগলো। কি যে ভালো হয়েছে না মা, তোমাকে কি বলি। আর কি হয়েছে? এই কি আমরা বলে না, আমরা কচি আমরা দেশি হ্যাঁ। আহা